বিকেলবেলা গ্রে স্ট্রিটের ধারে এক চায়ের দোকানে বসে চা খাচ্ছি। হঠাৎ দেখতে পেলাম ওদিকে ফুটপাতে আমাদের পাড়ার ভূতনাথবাবু। চায়ের পেয়ালাটা মুখ থেকে নামিয়ে রাখলাম। বুঝলাম রাতের খাওয়া আজ আর জুটছে না। ভূতনাথবাবুদের কাঠের কারবারে অনেক পয়সা, তাছাড়া অনেক মধ্যবিত্ত গৃহস্থের বাড়ি বন্ধক রেখে উঁচু সুদে টাকা ধার দেওয়া তার আরেক ব্যবসা। যারা ঠিক সময় ধার শোধ করতে পারে না তাদের বাড়িঘর তিনি আত্মসাৎ করেন, তারপর দেন বেচে। এই করে তিনি জমিয়েছেন বিস্তর। কিন্তু এমন কৃপণ ভূভারতে আর দেখা যায় না। খান চুনো মাছ আর পুঁই চচ্চড়ি। নাপিতকে পয়সা দিতে হবে বলে এক মুখ দাড়ি আর এক মাথা চুল তার কায়েমি হয়ে আসে। বয়সে বুড়ো, পায়ে তালপাতার চটি, গায়ে একটা গরম ওভারকোট। শীত গ্রীষ্ম মানেন না, ওভারকোটেই তার গাত্রাবরণ। ওজনে সের পাঁচেক হবে। এ পিঠে ও পিঠে কমসে কম 25টা পকেট। কাঠের কারবারের লাভের প্রথম টাকা দিয়ে চোরাবাজার থেকে 2-3 হাত ফেরতা ওই কোটটি তিনি কেনেন সস্তা দামে। সে আজ 32 বছর হল। সেই থেকে ওই কোটটা তিনি গা থেকে আর নামাননি। খালি রবিবার তিনি জামা খুলে স্নান করেন, কেননা সেদিন তার দোকান বন্ধ থাকে। ঘুমোবার সময় কোটটিকে কখনো করেন লেপ, কখনো মাথার বালিশ, কখনো বা মাত্র তোষক, অর্থাৎ কোটটা তার গায়েই থাকে। কোটটার সর্বাঙ্গে তালি আর সেলাই। ভূতনাথবাবুর ব্যবসার উন্নতির সঙ্গে সঙ্গে খালি তার পকেটের সংখ্যা বৃদ্ধি হয়েছে। ওই ওভারকোটটি দেখলে সেদিন আর খাওয়া জোটে না, এমনি একটা প্রবাদও পাড়ায় প্রচলিত। ওর বাড়ির নম্বর হচ্ছে 113। ম্যাট্রিকের নবীনের রোল নাম্বার 113 ছিল বলেই নাকি সে আর পাশ করতে পারেনি। অন্তত আজকে আবার চা খাওয়া যে বন্ধ হলো তাতে আর সন্দেহ কি। ভূতনাথবাবু নিচু হয়ে রাস্তার ধুলো কাঁকড় ঘাঁটতে ঘাঁটতে রাস্তা পেরিয়ে অবশেষে আমারই কাছে এসে হাজির হলেন দেখছি। আমাকে দেখেই তার ভেউ ভেউ কান্না। আমার সর্বনাশ হয়ে গেছে হিরু, একেবারে পথে বসিয়েছে। দোকান থেকে বেরিয়ে এসে বললাম, কি কি হলো? মোটর চাপা, গাঁট কাটা, এমন করছেন কেন? একটা গাড়ি ডেকে দেব? বসে পড়লেন কেন ধুলোর উপর? মাথা ঘুরছে, হাওয়া করবো একটু? কি হয়েছে বলুন না ছাই, নিকি আছে নাকি? পাহারাওয়ালা ডাকবো? পাহারাওয়ালার নাম শুনেই বোধহয় বুড়োর জ্ঞান এলো। অমনি আমার হাত দুটো চেপে ধরে কেঁদে উঠলেন। আমাকে একেবারে গাছতলার ভিখিরি করে ছাড়লে। একটা জল জ্যান্ত 100 টাকার নোট হাত থেকে হাওয়ায় উড়ে গেল। হাওয়ায় উড়ে গেল বলেন কি? হ্যাঁ ভাই, জানোই তো টাকা করি আমি আমার পকেটে রাখি না। বেটারা টের পেয়ে কখন ঠিক পকেট মেরে দেবে, সেই ভয়ে সব সময় রাখি হাতের মুঠোয়। সকালে আজ আমাদের মিনি বেড়ালটার বাচ্চা হয়েছে, তারা দুটোই পকেটে ছিল। সে দুটোর কোনো সাড়া শব্দ নেই দেখে পকেটে কখন অজান্তে হাত ঢুকিয়ে দিয়েছি, অমনি দেখি হাতের মুঠোয় নোটটা নেই। বললাম, আর বাচ্চা দুটো? ভূতনাথবাবু ধমক দিয়ে উঠলেন, দত্তর বাচ্চা, আমার গেল 100টা টাকা, 6400 পয়সা। আর তোমার কাছে বেড়ালের বাচ্চা দুটো বড় হলো? কলেজের ছোকরা, বাপের পয়সা চা খাও, তোমাদের আবার কি? অপরাধীর মতো মুখ করে বললাম, কিন্তু আমাকে কি করতে হবে? লোকের উপকার করতে কি তোমরা এগো? সে ছিল আমাদের সময়, পরের জন্য বিষ খেতে পারতাম। 100টা টাকা, 12,800টা আধলা। আমার কি হবে হেরু? আমার সঙ্গে একটিবার এসো না ভাই। পকেটে হাত ঢুকিয়েছিলাম সেই কালীতলার কাছে, সেখান থেকে ফুটপাত ধরে খুঁজে খুঁজে আসছি। খালি একটা ফুটপাত দেখা হয়েছে। তুমি একবারটি ওদিকটা দেখতে দেখতে এগোবে ভাই।
অবাক হয়ে বললাম, বলেন কি, কালীতলা পর্যন্ত? আমার পিঠে হাত রেখে ভূতনাথবাবু বললেন, যদি খুঁজে পাও হিরু, তবে নিশ্চয়ই তোমাকে বাড়ি ফিরে যাবার ট্রাম ভাড়া দেব, ডবল 1 কাপ চা। তুমি তো পকোড়া খুব ভালোবাসো। অগত্যা ফুটপাত ধরে খুঁজতে খুঁজতে এগোতে লাগলাম। আমি ডাইনের ফুটপাতে, উনি বাঁই। হঠাৎ এক সময় চেয়ে দেখি ভূতনাথবাবু এক রাজ্যের পথ পিছে পড়ে আছেন। আমি চলেছি তাড়াতাড়ি, উনি শামুকের মতো। ফিরে গিয়ে ওকে ধরলাম। দেখি একটা ডাস্টবিনের মধ্যে মুখ নামিয়ে উনি হাত দিয়ে ময়লা ঘাঁটছেন। তার ওভারকোটে এক টান মেরে বললাম, এ কি করছেন? ভূতনাথবাবু মুখ তুলে বললেন, বলা তো যায় না, কোনো ছোট ছেলে হয়তো কুড়িয়ে পেয়ে এইখানে ফেলে গেছে। সবাই তো আর নোট চেনে না। না, তুমি পেলে না না এতক্ষণেও? তুমি কিছু কাজের নও হিরু, খালি চা গিলতে পারো। ওদিকটা তাহলে কিন্তু দেখা হয়নি। আমি যাই ওপারে, তুমি এদিকটা দেখতে দেখতে এগো। ভূতনাথবাবু ওদিকের ফুটপাতে চলে গিয়ে 1 পা এগুন আর হেঁকে ওঠেন, হিরু পেলে? চোখ যদি এতই খারাপ তবে চশমা নাও না কেন? অন্ধকারে দেখতে না পেলে একটা দেশলাই কিনে নাও শিগগির। মোটা তো 1 পয়সা, পরের জন্য একটা পয়সা খরচ করতে পারো না? তোমাদের বয়সে আমরা। ওকে হিরু। পাশের একটা গলি দিয়ে সরে পড়ছিলাম। ভূতনাথবাবু পেছন থেকে কখন ছুটে এসে ঘাড় চেপে ধরলেন। বললেন, কোথায় পালাচ্ছ? বললাম, নোটটা তো আপনার উড়ে এসে এই গলিতেও পড়তে পারে, কি বলেন? এদিকেই বরং একটু খুঁজে দেখি না। ভূতনাথবাবু অসহায়ের সুরে বললেন, তার চেয়ে আমার বাড়ি চলো হিরু, বাড়িতেই না হয় খুঁজি গিয়ে। অবাক হয়ে বললাম, এই না বললেন নোটটা রাস্তার মাঝে হাত থেকে উড়ে গেছে, বাড়িতে কি করে পাবেন? বলা কি যায়, ওটার পেছনে পেন্সিল দিয়ে আমার নাম ঠিকানা লেখা ছিল যে। কেউ পেয়ে পুলিশের ভয়ে হয়তো শেষকালে আমার বাড়িতেই ফিরিয়ে দিতে গেছে। শিগগির চলো হিরু, বেশি দেরি হলে লোকটার হয়তো আর দেখা পাবো না। হেসে বললাম, তা আমার গিয়ে কি হবে? না না চলো, লোকটার দেখা না পেলে কাল সকালে বরং রাস্তায় আবার খোঁজা যাবে। কাল যদি খুঁজে পাও তো হিরু, তোমাকে ঠিক 1খানা এক্সারসাইজ খাতা কিনে দেব, রুল টানা খাতা। চলো, বাড়িটার তেতলার ছাদে শুনেছি নাকি ভূত আছে। তুমি তো শুনেছি খুব সাহসী, লণ্ঠন নিয়ে ছাদটাও একবার খুঁজে আসবে। বললাম, হ্যাঁ, কারোর ঘড়ির লেজের সঙ্গে আপনার নোটটা উড়ে আসতেও পারে। গম্ভীর হয়ে ভূতনাথবাবু বললেন, আশ্চর্য কি! মজা দেখতে অগত্যা তাঁর বাড়িতেই এসে হাজির হলাম। ট্রামে বাসে তিনি চাপবেন না। যে পথে তিনি আগে হাঁটেননি সেই পথেও ধুলোবালি তিনি হাতড়ে হাতড়ে চলেছেন। বললাম, এখানে আপনার নোট কি করে আসবে? এই পথে তো আসেননি আগে, হারিয়েছে তো সেই কালীতলার কাছে। ভূতনাথবাবু একটা কাঠি দিয়ে রাস্তার কতকগুলো আবর্জনা ঘাঁটতে ঘাঁটতে বললেন, এখানেও তো হারাতে পারে নোটটা, আশ্চর্য কি! এক জায়গায় হারালেই হলো। হাসবো না কাঁদবো কিছুই ভেবে পেলাম না। বাড়ি এসে ভূতনাথবাবু এক তুমুল কাণ্ড বাঁধিয়ে তুললেন। ছেলে মেয়ে নাতি নাতনি বউ ঝি সবাইকে ডেকে জড়ো করে বাড়ির চতুর্দিকে আনাচে কানাচে নোট খুঁজতে পাঠালেন। না পেলে কাউকে আর তিনি আস্ত রাখবেন না। ছেলের বউদের বললেন, শিগগির ট্রাঙ্ক প্যাটরা খুলে বার করো নোট। নাতি নাতনিদের বললেন, নিয়ে আয় তোদের বই খাতা, কার ভাঁজে লুকিয়ে রেখেছিস। ভূতনাথবাবু একেবারে ক্ষেপে গেছেন। এবার তোষক বালিশ সব ফাটতে শুরু করেছেন। কারও বারণ তিনি কানে তুলবেন না। বাধা দিয়ে বললাম, নোট আপনার বিছানা বালিশের মধ্যে কি করে ঢুকবে? ভূতনাথবাবু বললেন, তুমি জানো না হিরু, এ নোট যেখানে খুশি উড়ে যেতে পারে, এক জায়গায় পেলেই তো হলো। তুমি একবার নর্দমাটায় হাত ডুবিয়ে দেখো না ভাই, পেলে এবার তোমাকে ঠিক একটা ঘড়ির ব্যান্ড কিনে দেব। এবছর ঘড়ির ব্যান্ড হলে আসছে বছর নিশ্চয়ই একটা আস্ত ঘড়ি হবে।
নাতি নাতনিদের কাউকে দেবেন পুরনো ট্রামের টিকিট, কাউকে ছেঁড়া বইয়ের মলা, কাউকে বা পাঁজি থেকে ছিঁড়ে ভৃগু রাজা শনিমন্ত্রীর ছবি। কিন্তু কেউই খুঁজে পায় না। জিনিসপত্রে কাপড় চোপড়ে ঘর বাড়ি এক হাঁটু হয়ে উঠল। এমনি সময় ভূতনাথবাবুর মেজ ছেলে বাজার থেকে 3 আনা সেরে 4টে প্রকাণ্ড ইলিশ মাছ কিনে এনে হাজির। ইলিশ মাছ দেখে ভূতনাথবাবু একেবারে তেড়ে উঠলেন। আমার হাত থেকে 100টা টাকা উড়ে গেল, আর উনি এনেছেন ইলিশ মাছ কিনে। দূর হ আমার বাড়ি থেকে, বলে বুড়ো ভদ্রলোক বড়দার হাত থেকে মাছের বান্ডিলটা কেড়ে নিয়ে নর্দমার দিকে ছুঁড়ে ফেললেন। বড়দা তো থ। ভূতনাথবাবু তার কানটা ধরে বললেন, বেটা খুঁজে বার কর নোট, নইলে তোর একদিন কি আমার একদিন। কে একটা ছোট মেয়ে মাছটার দিকে এগোচ্ছিল। ভূতনাথবাবু প্রবল কণ্ঠে ধমকে উঠলেন, খবরদার পেটি, ওই মাছ ছুবি তো তোকে আমি বটিতে কাটবো। আমার গেল 100টা টাকা, আর ওরা এলেন স্ফূর্তি করতে। আমাদের বাড়ির কেউ ও মাছ ছুঁতে পারবে না। তোরা সবাই চেঁচিয়ে একটু শোক করতে পারিস না? তাহলেও তো আমার বুকটা জুড়োয়। গঙ্গার টাটকা ইলিশ, ভাবলাম দুটো সরাই। বুড়ো ঘরের মধ্যে দা দিয়ে তার খাটের জাজিম ফাড়ছেন। উঠোনটুকু পেরিয়ে মাছগুলির দিকে এগোচ্ছি। কোথা থেকে হুড়মুড় করে তেড়ে এলেন, এই নীলে মাছ নিয়ে পালালে, বড়দা ধর হিরুকে। কে জানে ওই মাছের পেটের মধ্যে আমার 100 টাকার নোটটা লুকিয়ে আছে কিনা। এই ধর। উঠোন পেরিয়ে ভূতনাথবাবু নিজেই আমাকে ধরতে আসছিলেন, কিন্তু পা হড়কে গিয়ে একেবারে চিৎপাত। অমনি তার ওভারকোটের পকেট ঠেলে রাজ্যের জিনিসপত্র বেরিয়ে আসতে লাগলো। সবাই তাকে ধরাধরি করে তুলে বললে, আপনার কোটটাই একবার দেখুন না, নেড়েচেড়ে কোথাও হয়তো লুকিয়ে আছে। ভূতনাথবাবু কিছুতেই কাউকে কোটের পকেটে হাত ঢোকাতে দেবেন না। বললেন, সব টাকা পয়সা আমি হাতের মুঠোয় রাখি, সিকি দুয়ানিগুলো কানের ফুটোয়, নোট ওর মধ্যে যাবে কি করে? কিন্তু সবাইয়ের বাক্সতরঙ্গ তিনি ওলটপালট করেছেন, তাই কেউ তাকে ছাড়লেন না। গায়ে থেকে জামা খুললেন না বটে, কিন্তু সবাই মিলে তার পকেট উজাড় করতে লাগলেন। কোট তো নয়, ছোটখাটো একটি জাদুঘর। নিচের পকেট থেকে প্রথমে বেরোলো বেড়ালের মরা বাচ্চা দুটো, বড় ছেলে জ্ঞানদার চুষিকাঠি, বড়দার ঝুমঝুমি, ঘড়ির স্প্রিং, চুলের কাঁটা, হলনোড়া, কাচের টুকরো, দড়ি, ভাঙা চামচ। কি যে তাতে নেই তার হিসেব কে করবে? কিন্তু নোট কোথাও পাওয়া গেল না। সদর ও খিড়কি সমস্ত পকেটে তন্ন তন্ন করে দেখা হলো, কিন্তু কাকস্য পরিবেদনা। এই দেখে ভূতনাথবাবু আরেকবার ভেউ ভেউ করে কেঁদে উঠলেন। তবে কোটের পকেটেও নোট নেই। আমার শেষ পর্যন্ত আশা ছিল কোটের একটা না একটা পকেটে ওকে পাবই। এত সব পুরনো জিনিস পাওয়া গেল, আর সদ্য হারানো নোটটা পাওয়া যাবে না। আমার কি হবে? বলে তিনি কোটটা খুলে ফেলে একটা কাঁচি দিয়ে তার লাইনিং কাটতে শুরু করলেন। কে একজন বললেন, নোটটা তো আপনার হাত থেকে উড়ে গেছে বললেন, কোটটা কেটে আর কি হবে? ভূতনাথবাবু চটে বললেন, থাকলে তো আর মহাভারত অশুদ্ধ হবে না। এত জিনিস থাকতে কারো আপত্তি নেই, একটা 100 টাকার নোট থাকবে এই কারো সইছে না। কিন্তু কোটটা কুটি কুটি করেও নোটের সন্ধান মিলল না। ভূতনাথবাবু দাড়ি চুল ছিঁড়ে কাটা ছাগলের মতো ছটফট করতে লাগলেন। অফিসের কাজকর্ম চুকিয়ে দোকানপাট বন্ধ করে এমনি সময় ভূতনাথবাবুর সরকার ব্রজেন এসে হাজির। কান্নাকাটি গোলমাল শুনে ভেতরে এসে শুধল, ব্যাপার কি? সব দেখে তো তার চক্ষু স্থির। আমাকেও বড়দাকে ডেকে নিয়ে ব্রজেন বললে, নোটটা তো কর্তা দোকানের দেরাজেই ফেলে এসেছেন, আনেননি মোটেই, আমিই সেটা পৌঁছে দিতে এসেছি। ব্রজেনের হাত থেকে নোটটা নিয়ে আমি ছাতে উঠে গেলাম। অন্ধকারে গিয়েই চেঁচানি শুরু করে দিলাম, আপনার নোট পেয়েছি ভূতনাথবাবু, শিগগির উঠে আসুন। সিঁড়ি বেয়ে এক দঙ্গল ছেলে মেয়ে ছাতে উঠে এলো, কিন্তু ভূতনাথবাবু সিঁড়ি কিছুতেই ডিঙোবেন না, তাকে ভূতে ধরবে।
বললাম, আমরা সবাই তো আছি, ভয় কি? ভূতনাথবাবু বললেন, শিগগির নেমে এসো হিরো, সত্যি এবার তোমাকে একখানি ইলিশ মাছ কেটে দেব, নিশ্চয় দেব, নিজের হাতে দেব। হাসতে হাসতে নিচে নেমে এলাম। তার হাতে নোটটা ফিরিয়ে দিতেই তিনি ভজ নিত্যানন্দ বলে দুহাত তুলে ধেই ধেই করে নাচতে শুরু করলেন। নাচ থামিয়ে জিজ্ঞাসা করলেন, কোথায় পেলে নোটটা? ছাতে? বললাম, হ্যাঁ। ছাতে উঠতেই সেই ভূতের দলের সঙ্গে দেখা। আমার হাতে নোটটা দিয়ে একজন বললে, আমাদের রাজার কষ্ট আর সইতে পারি না, এই নাও, তাকে তার নোট ফিরিয়ে দাও। আমরা হলাম তার প্রজা, তিনি হচ্ছেন ভূতনাথ। এককাল হেসে ভূতনাথবাবু বললেন, তার আশ্চর্য কি? লিসন চ্যানেলে আজকে শুনলেন অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা ওভারকোট।